এটিএন নিউজের আজকে একটা বিশেষ আয়োজন মানে আজকে হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস। আন্তর্জাতিক কাস্টমস দিবসটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে যে কাস্টম যেটা হবে সেটা হলো আমদানি রপ্তানি ব্যবসা, মানে অন্য দেশের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য সেটার সাথে কাস্টমসের যেই টাকাটা আসবে সেইখান থেকে যোগাযোগ। ফলে ইনকাম ট্যাক্স বা ভ্যাট বা স্থানীয় যে ট্যাক্স সেটার বাইরেও এই কাস্টমসের এই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সাথে একটা খুবই নিবিড় যোগাযোগ আছে এবং সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং যেহেতু ব্যবসায়ীদের সাথে সরাসরি যোগাযোগ সেই কারণে আমাদের এখানে আছেন একদম ব্যবসায়ীদের সভাপতি, এফবিসিসির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার ডক্টর আব্দুল মান্নান শিকদার, যিনি কাস্টমসের নিরীক্ষা, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক চুক্তি বিষয়টা দেখেন। ফলে একদম সংশ্লিষ্ট দুজন মানুষকে নিয়ে আমরা আজকে বসেছি কাস্টমস বিষয়ে কথা বলার জন্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আব্দুল মান্নান শিকদার, আপনাকে দিয়ে শুরু করি। আন্তর্জাতিক কাস্টম দিবসটা মানে পালনটা কেন গুরুত্বপূর্ণ, বা যারা দেখছেন দর্শক তারা কেন দেখবেন এই এই এইরকম একটা দিবস পালনের বিষয়টা, গুরুত্বটা একটু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্যে। এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি, যারা দর্শক আমাকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস আসলে ডাব্লিউসিও, আপনি জানেন যে ডাব্লিউসিও হচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, সমস্ত পৃথিবীর সব কাস্টমসকে নেতৃত্ব দেয় এবং দিক নির্দেশনা প্রদান করে। এই আন্তর্জাতিক কাস্টম দিবস কি একই সঙ্গে সারা বিশ্বে একই দিনে পালিত হয়? কারণ হচ্ছে আপনি জানেন ডাব্লিউসিওর আগে কিন্তু সিসিসি ছিল, কাস্টমস কোঅপারেশন কাউন্সিল। এটা গঠিত হয় 1952 সালে। 17টা ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে এই সিসিসি গঠিত হয় এবং এই সিসিসির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1953 সালের 26 জানুয়ারি। সেই 26 জানুয়ারিটাকে স্মরণীয় রেখে এটা করা হয়। আপনি বলেছেন যে এটি সাধারণ মানুষ কেন শুনবে, আপনি প্রথমে বলেছেন যে এটা শুধু ব্যবসায়ীদের সাথে। হ্যাঁ, আপনার কথা আংশিক সত্য যে কাস্টমস মূলত আমদানি রপ্তানিকারকের সাথে ডিল করে এবং তার সাথে কিন্তু আরও অনেক স্টেক হোল্ডার থাকে। তার সাথে ব্যাংক থাকে, তার সাথে বন্দর কর্তৃপক্ষ থাকে, বিএসটিআই থাকে, অন্যান্য অনেক স্টেক হোল্ডার থাকে। মূলত স্টেক হোল্ডারদেরকে নিয়ে, স্টেক হোল্ডারদের সাথে যাতে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, যেমন জসিম ভাই আসছেন ব্যবসায়ী, এবং এইভাবে আন্তর্জাতিকভাবে এটা পালিত হয় এবং এর মাধ্যমে যারা সাধারণ দর্শক তারাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত। কারণ জসিম ভাই ইম্পোর্ট করার সময় যে কাস্টমস ডিউটি, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি দিচ্ছেন, তিনি কিন্তু তার পণ্য মূল্য এবং সেবার সাথে যুক্ত করে সাধারণ ভোক্তার কাছ থেকে কিন্তু সেটা কালেকশন করছেন, সংগ্রহ করছেন। সুতরাং সাধারণ ভোক্তারাই কিন্তু আলটিমেটলি এই কর ভারটা বহন করে। সুতরাং তাদেরও এই কাজ আমরা মনে করি যে এই আন্তর্জাতিক কাস্টমস দিবস তারাও আমাদের তারাও যে দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত সেই বিষয়টি তারাও জানো। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব জসিমউদ্দিন। আমি শুরুতে যেমনটি বলছিলাম যে কাস্টমসের সাথে কিন্তু মানে আমাদের মতো সাধারণ মানুষের খুব যোগাযোগ নেই। আমি ইনকাম ট্যাক্স দেই বা কিছু কেনাকাটা করতে গেলে ভ্যাটও দেই, কিন্তু কাস্টমস দেবেন কিন্তু একদম আপনারা যারা মানে ব্যবসাটা করেন সরাসরি দেশের বাইরে থেকে। তো সেখানে যেমনটি মান্নান শিকদার বলছিলেন, আপনারা যখন ব্যবসাটা করতে যান তখন এই কাস্টমসের মানে গুরুত্বটা কত? আমি যদি একটু ঘুরিয়ে বলি যে আপনাদের যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কিন্তু দেশের উন্নয়নে সামগ্রিক অর্থে কিন্তু সবার কাজেই লাগে, তবু আপনারা যখন দিচ্ছেন সেইখানে আপনাদের ভূমিকাটা কী থাকে? ধন্যবাদ আপনাকে। আমি কাস্টম দিবসে প্রাক্কালে আমি আমাদের এনবিআরকে এবং এইটার সাথে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাস্টম দিবস উপলক্ষে। আসলে এখন যে মানে আন্তর্জাতিক কাস্টম দিবস সারা পৃথিবীতে কিন্তু 26শে আপনার ফেব্রুয়ারিতে জানুয়ারিতে পালিত হচ্ছে। আর আমরা তো ধরেন মানে আমরা তো সারা পৃথিবীর একটা ভিলেজ কিন্তু এখন এখানে এখন আন্তর্জাতিকের বাইরে তো আমরা নাই। তা আমরা কাস্টমস যেটি আপনি বলছেন, আমরা জাস্ট কালেক্টরের মতো আর কি। ওনাদেরকে আমরা মানে ব্যবসা বাণিজ্য যারা সরাসরি করে তারা হয়তো ইম্পোর্ট এক্সপোর্ট এবং এগুলির মাধ্যমে যে সকল রেভিনিউ ট্যাক্স আসে সেটা আমরা যারা রেভিনিউ হিসেবে আমরা এনবিআরকে বা কাস্টমসকে দিই, সেটা আবার আমাদের পণ্য মূল্যের সাথে আমরা এটা যোগ করে নিই। সরাসরি আসলে আমাদের ভোক্তারাই কিন্তু আসলে সবকিছুর জন্য তারাই তাদের পকেট থেকে কিন্তু যাচ্ছে।
এবং এই বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে উন্নয়নের সাথে সবাই কিন্তু আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক কিন্তু আমরা সম্পৃক্ত, আমাদের সবার কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, আমরা যেহেতু আমরা কাজটা আমরা ওনাদের সাথে করি, আমাদের সাথে ট্রানজেকশনটা কাজটা ওনাদের সাথে আমাদের হয়। তা আমি মনে করি যে আজকের বাংলাদেশ তো অনেক দূর এগিয়েছেন। আমরা ইভেন আমি যদি বলি 2008 সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ অনেক ডিফারেন্ট, অনেক পার্থক্য। 2008 সালে বাংলাদেশের ইকোনমি ছিল মাত্র $90 বিলিয়ন, আজকের বাংলাদেশের ইকোনমি হচ্ছে $470 বিলিয়ন ইকোনমি। তো এটি সম্ভব হয়েছে কিন্তু এই প্রাইভেট সেক্টর, সাধারণ মানুষ, কাস্টমস, আমাদের এনবিআর, আমাদের সবার ঐক্য প্রসেসটার মাধ্যমে কিন্তু এটি সম্ভব হয়েছে। তো সুতরাং এখানে আমরা যখন ব্যবসা করি বা আমরা কথা বলি, যেহেতু আমি বিসিসিআইতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, প্রতিদিনে আমাকে বাংলাদেশকে বিক্রি করতে হয়, মানে সেল করতে হয়। প্রোডাক্ট যেরকম সেল করি আমরা বাংলাদেশকে সেল করতে হয়, বিশ্বের কাছে তুলে ধরতে হয়। তখন আমাদের কাছে বলা হয় যে ইজ অফ ডুইং বিজনেস, কত সহজে আপনি ব্যবসা করতে পারেন। একজন বিদেশি ইনভেস্টর বা বিদেশি মানুষ আপনার দেশে ব্যবসা করবে, তার টাকা আছে, সে ব্যবসা করবে। আপনার যত কষ্ট যত বেশি হবে তত কম আসবে, যত ইজি হবে বিজনেসটা তত বেশি করবে। আমরা সেই জায়গায় কাজ করছি। আমার মনে হয় মান্নান ভাই আমার সাথে একমত হবে। আমি মান্নান ভাইকে চিনি অনেক দিন থেকে, একদম আমরা আমার মনে হয় 20-25 বছরের আরো বেশি, 30 বছর থেকে আমরা চিনি। উনি একজন সৎ এবং ভালো অফিসার, দীর্ঘদিন থেকে কাজ করছেন, এক্সপার্ট মানুষ, ব্যাট এবং ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ব্যাট এবং আমাদের কাস্টমস নিয়ে কাজ করছেন। এখন তো একদম কোর জায়গায় আছেন, ডেভেলপমেন্টের জায়গায়। তো অনেক পরিবর্তন এসছে। আমাদের আগে যখন এসএস কোডগুলি হইতো, আপনি দেখবেন এসএস কোড 3 ডিজিটের বা 4 ডিজিটের এসএস কোড ছিল। এরপরে থাকতো দেয়ারপ। তার মানে ওই দেয়ারপের ভিতরে অনেক ধরনের আপনার প্রবলেম ছিল। তখন অনেক আমরা অ্যানামলিস হইতো ইম্পোর্ট স্টেজে। আস্তে আস্তে এগুলি কিন্তু স্পষ্ট করে দেওয়া হচ্ছে, স্পেসিফিক করা হচ্ছে। এগুলি মানে আরেকটার আড়ালে পড়ে গিয়ে একটু অন্য কিছু করার সুযোগ নেই। হ্যাঁ, এগুলি অনেক ক্লিয়ার করা হচ্ছে, যার কারণে ধরেন রেভিনিউ বাড়ছে, আমাদের রেভিনিউ দরকারও রেভিনিউ বাড়ছে, এবং ইজ অফ ডুইং বিজনেসটা হচ্ছে। যত স্বচ্ছ হবে তত বেশি মানে দুই পক্ষের জন্য সুবিধা ভালো হয়। কারণ আমরা স্বচ্ছ হইলে আমরা যারা ট্যাক্স পেয়ার বা আমরা যারা ইম্পোর্টার বা এক্সপোর্টার, আমাদের জন্য সুবিধা, আর রেভিনিউ কালেকশনের জন্য কিন্তু অনেক সুবিধা হয়। এই কাজটাই কিন্তু আমাদের এখন আরো বেশি করতে হবে। আর স্বচ্ছ কিভাবে করা যায়। এমনিতে আপনি ধরেন ব্যক্তিগতভাবে মান্নান শিকদারের সঙ্গে আপনার 30 বছর সম্পর্ক, ওনার যদি বাদ দিই, আমি প্রাতিষ্ঠানিকভাবে এনবিআর এর সাথে ধরেন আপনাদের যে সম্পর্ক, সেইখানে এই কাস্টমসের ক্ষেত্রে বা এই টাকা আদায়ের ক্ষেত্রে মানে ওইটা দেশের উন্নয়ন অনেক হয়েছে, আপনি বললেন 2008 থেকে এখন, কিন্তু ওই ক্ষেত্রে আপনাদের সহজীকরণটা কত হয়েছে, মানে আপনাদের হয়রানি ইত্যাদি? অফকোর্স সহজীকরণ তো অনেক হয়েছে, অনেক সহজীকরণ হয়েছেন। আমি তো বললাম সহজীকরণ অনেক হয়েছেন, আরো অনেক বেশি হইতে হবে, যত বেশি স্বচ্ছ করা যায়। এখন স্বচ্ছ কিভাবে করবেন? স্বচ্ছ ধরেন আপনি যদি একটা উন্নত দেশের দিকে তাকান, তারা কিভাবে করছেন? যত বেশি ডিজিটালাইজেশন, আমাদের এই বর্তমান সরকারের অনেক ধরনের অনেক আপনার মানে কর্তৃত্ব আছে। যেমন আমরা ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে ডিজিটাল বাংলাদেশ, এবং ডিজিটাল বাংলাদেশে অনেক সুফল আমরা পেয়েছি। আমাদের বিদ্যুতের অনেক সুফল আছে, কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের সুফলের সাথে সাথে আমাদের ডিজিটালি কত বেশি আমরা আমাদের ব্যাটে বলেন, ট্যাক্সে বলেন, আমাদের এনবিআর এর জায়গাগুলিতে ডিজিটালি কত বেশি আমরা করতে পারি। যত বেশি আমরা ডিজিটালি করতে পারি তত বেশি কিন্তু আমাদের স্বচ্ছতা বেড়ে যায়, এবং আমাদের ট্যাক্স কালেকশন এবং আমাদের অনেক কিছু কিন্তু ইজি হয়ে যায়। যারা আমরা ট্যাক্স দিই তাদের জন্য ইজি, এনবিআর এর জন্য ট্যাক্স কালেকশনটাও ইজি হয়। আমাদের এখানে এনবিআর অনেক ডিজিটালাইজেশন করেছেন, কিন্তু কম্প্রিহেনসিভ ডিজিটালাইজেশন আমরা এখনো যেতে পারিনি। আমাদের মনে হয়, কারণ আমরা কথা বলছি এখন, আপনি যেটা বললেন স্মার্ট বাংলাদেশের কথা, আমরা কথা বলছি 2041 সালের কথা, যেখানে আমরা $300 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব। আমাদের জিডিপি হবে তখন $16,500, উন্নত বাংলাদেশে $16,500। 2031 সালে আমরা আপনার উন্নত মধ্যমায়ের দেশ হব, আমাদের 30 সালে এইচডিজি করব।
তো এই যে প্রত্যেকটা ধাপ, ধাপের সাথে কিন্তু লক্ষ্য আছে, অ্যাচিভমেন্ট করতে হবে। অ্যাচিভমেন্ট করতে হইলে আমাদের সক্ষমতা বাড়াইতে হবে। আমার কাছে যেটা মনে হয় এখন এনবিআর অনেক সক্ষমতা বাড়াইতে হবে, কারণ এনবিআর অনেক অ্যাচিভমেন্ট আছে, বাট আরো অনেক বেশি, আরো অনেক, কারণ আমার দেশের যে লক্ষ্যের সাথে এনবিআর কে সক্ষম তাল হতে হবে। মিলিয়ে চলতে হবে একদম। ডক্টর মান্নান শিকদার মানে উনি বলে দিয়েছেন। আমি জসিম ভাইয়ের সাথে একটু অ্যাড করি এবং সাপ্লিমেন্ট করি। যেটা জসিম ভাই বলেছেন, খুব কারেক্টলি বলেছেন যে এইচএস কোড নিয়ে এখন আর তেমন কোনো ঝামেলার বিভ্রান্তি কিছু নেই, নাই। মানে আড়াল নাই কোনো আর কি। ডব্লিউসিও 6 ডিজিটে করে দিয়েছে, আমাদের সদস্য দেশগুলোকে আরো 2 ডিজিট সংযোজন করার জন্য বলা হয়েছে, কিন্তু মৌলিক পরিবর্তন করা যাবে না। তো সেদিক দিয়ে এগিয়েছি আমরা এমনও করেছি যে যে কারো যদি নতুন ব্যবসায়ী হন, নতুন আমদানিকারক হন, তিনি যদি কোনো পণ্য আমদানি করতে চান, তাহলে যদি তার এইচএস কোড আগে জানতে চান, তাহলে এনবিআর এ আবেদন করে তিনি অ্যাডভান্স রুলিং জেনে নিতে পারবেন। সুতরাং এসব ক্ষেত্রে যথেষ্ট ইয়ে হয়েছে। এবং ইজ অফ ডুইং বিজনেস সূচকের কথা যিনি জসিম ভাই বলেছেন, এখানে কিন্তু এনবিআর অনেক কাজ করেছে, যদিও সেটা কম্প্রিহেন্সিভ বা ওইভাবে হয়নি, তবে কম্প্রিহেন্সিভের দিকেই কিন্তু আমরা যাচ্ছি। যেমন ধরেন এসএর কোডে ওয়ার্ল্ড সিস্টেম এটা হয়েছে, এটা ওয়েব বেস সিস্টেম। এটা যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি বিল অফ লজমেন্ট করতে পারেন, সাবমিট করতে পারেন, আপনি ই পেমেন্ট করতে পারছেন। আপনি এখানে অনেকগুলো সিস্টেম আছে যেগুলোকে আমাদের আমদানিকারক রপ্তানিকারকদেরকে জানতে হবে, আমাদের কর্মকর্তাদেরকেও জানতে হবে। জানেন, বন্ড মডিউল হচ্ছে, আমাদের বন্ড অটোমেশন হয়ে যাবে। বন্ড অটোমেশন হলে বন্ডে অনেক ধরনের কথা শোনা যায় যে এখানে ইউডি, ইউপি, নানা ধরনের জটিলতা, সেগুলো কিন্তু কোনো রপ্তানিকারককে কোনো অফিসে গিয়ে এই কাগজ নিতে হবে না, তখন অনলাইনে সব কিছু হয়ে যাবে। এবং এটা কিন্তু কাজ পুরোদমে চলছে। আশা করা যায় যে 2023 বা 24-এর মধ্যে আমরা বন্ড পুরোপুরি অটোমেটেড করে ফেলবো। আপনি জানেন যে আরেকটা আমরা করছি এনএসডব্লিউ, যেটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, সেখানে 39টি স্টেক হোল্ডারদের সাথে আমাদের এমওইউ হয়েছে। এইটা যদি হয়ে যায়, তখন আপনার ওই কম্প্রিহেন্সিভ কিন্তু হয়ে যাবে। আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু এক জায়গায় আসবে। আপনি ধরেন আমি আমদানি করব একটা জিনিস, আমার জানি যে আমার এখানে আমার বিএসটিআর সার্টিফিকেট লাগবে, অথবা আমার কোনো মন্ত্রণালয়ের সার্টিফিকেট লাগবে, আমি সেখানে অনলাইনে আবেদন করে দেবো এবং অনলাইন থেকে আমার সার্টিফিকেট চলে আসবে। সুতরাং এই যে আমার অন্য অফিসে যাওয়া, এটা আমার লাগছে না। আবার ধরুন যে পণ্য পরীক্ষণের ক্ষেত্রে, সেখানে আমরা কন্টেইনার স্ক্যানের ব্যবস্থা করেছি, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন, অর্থাৎ কায়িক পরীক্ষা করা লাগবে না। তো এইভাবে নানাভাবে জাতীয় রাষ্ট্রবোর্ড স্মার্ট বা এনবিআর বা স্মার্ট সিস্টেম করে, অটোমেশন ছাড়া কোনো বিকল্প আমাদের ফুললি অটোমেশন সিস্টেমে চলে যেতে হবে। যেটা জসিম ভাই যেটা বলছিলেন যে ইজ অফ ডুইং বিজনেসের কথা, এটার সাথে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যদি আমি মিলাই, মানে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোটা যদি কার্যকর হয়, তাহলে তো ইজ অফ ডুইং বিজনেসটা আরো সহজ হয়ে দূরে গিয়ে যাবো আমরা অনেক। কারণ আপনার যদি একটা আমব্রেলার নিচে সকল সার্ভিস, আপনি যেমন একদম শুরুতে বলছিলেন যে মানে এই এনবিআর এর সাথে নানা রকমের অনেক স্টেক হোল্ডার আছে, ব্যবসায়ীরা আছে, ব্যাংক আছে, পরিবেশ অধিদপ্তর, অনেক রকমের আছে। তো সবগুলো যদি আপনি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোতে নিয়ে আসেন, তাহলে ওই যে জসিম ভাইয়ের যে আকাঙ্ক্ষাটা যে একটা ইজ অফ ডুইং বিজনেস, দুইটা তো একসাথে মিলে যাবে, একদম মিলে যাবে। এবং তাছাড়া ভ্যাটেও দেখেন আপনি, শুনেন, এখানে প্রবলেম হলো যে যেমন আমাদের কাস্টমসের একসময় আমাদের ট্যারিফ ভ্যালু সিস্টেম ছিল, আমরা ট্যারিফ ভ্যালু করতাম। আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইসটা যেই থাকুক, আমরা একটা ট্যারিফ ফিক্স করে আমরা রেভিনিউ আদায় করতাম। এটা যখন এসআই কোটা আসলো, আমাদের ডিজিটালাইজেশন করলো, এসআই কোটা করে আমরা কিন্তু এটা যে আমরা ট্যারিফ ভ্যালুটা উঠাই দিলাম। আমরা ফ্রি শিপমেন্ট ইন্সপেকশন ছিল একসময়, আমরা ফ্রি শিপমেন্ট ইন্সপেকশন দিতাম, সেটা উঠে এলো, এসআই কোটাতে আসলো। এসআই কোটা এসে যেটা হলো, এখন এসআই কোটা আছে, ডিজিটালাইজেশন, কিন্তু এখন দেখা যাচ্ছে এখনো কিন্তু প্রাইসটা ওনারা আপনার একটা প্রাইস ধরে আপনার রেফারেন্স ভ্যালু ধরে কিন্তু অ্যাসেসমেন্টটা করছেন। এখন যেটা হচ্ছে, অনেক ব্যবসা আছে এগুলি প্রতিদিন প্রাইস উঠানামা করে। এই প্রাইস উঠানামা করে, তাইলে আমি এসআই কোটাতে তো আমার প্রাইসটা আমি নিতে পারি। আপনি ইচ্ছে করলে গুগলে এখনই 1 মিনিটের মধ্যে কিন্তু আপনি চেক করে সারা পৃথিবীতে কোথায় কি জিনিসের প্রাইস আছে আপনি বলতে পারেন। সেটা না করে ওনারা যেটা করছেন এখন ইদানিং আমি দেখতেছি, ওনারা একটা প্রাইস ধরেন এক সময় ছিল $1000, এখন হয়তো ওইটা $500 হয়ে গেছে। ওই $1000 ধরে অ্যাসেসমেন্ট করা, ওইটার দামটা। হ্যাঁ, এখন যেটা হয় মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে এনবিআর এর কাছে মনে হচ্ছে যে ওনারা রেভিনিউ কালেকশনটাই তার মেইন উদ্দেশ্য।
তো রেভিনিউ কালেকশন মেইন উদ্দেশ্য, হ্যাঁ অফকোর্স রেভিনিউ লাগবে, কিন্তু কালেকশন সেটা মেইন ন্যায্য উদ্দেশ্য হতে হবে তো, হ্যাঁ। সেটা ন্যায্য হতে হবে, সেটা ওয়ার্ল্ডের সাথে মিল থাকতে হবে, তাইলে আমি এসে কোটা কেন করলাম। এখন আমাদের এখানে যেটা হয়, ধরেন আমাদের ল্যান্ড রেজিস্ট্রেশনে অনেক সাফল্য আছে, রেজিস্ট্রেশনে আমাদের ডিজিটালাইজেশন করা হয়েছে, আমরা খাজনা দিতে পারি, কিন্তু দেখা যায় আমি যখন ডিজিটালের সাথে অ্যানালগটা রাখি, দেখা যায় যে ওই যে ওটিপি একটা আসার কথা, ওটিপি আর আসে না। ও ফলে ওটিপি যদি না আসে তাহলে আপনাকে আপনি ওই রেজিস্ট্রারের কাছে যেতে হচ্ছে, তার কাছে যে তাকে দিয়ে তাকে অ্যানালগ কাজ করতে হচ্ছে। আমাকে যেটা করতে হবে, আমাদের নিশ্চয়ই শিকদার ভাই আমার সাথে একমত হবে, আমাদের যেটা করতে হবে যত সম্ভব যেটাকে ডিজিটালাইজ করা, ওখানে আমি না যাওয়া, মানে হিউম্যান টাচ যত কমানো যায় ততই কিন্তু আমাদের হয়রানি কমবে, আমাদের হিডেন আপনার যে কস্ট সেটা কমবে। প্র্যাকটিক্যাল সিচুয়েশনে জসিম ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি বলি যে উনি তো এফবিসিএস এর প্রেসিডেন্ট, ওনার কাছ থেকে যে সমস্ত ইনফরমেশন আসে সবগুলোই উনি এখানে সেগুলো বলার চেষ্টা করছেন, কিন্তু এটা বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতে পারে। কিন্তু আমি বলি আপনাকে যে ভ্যালুয়েশনের ক্ষেত্রে স্পষ্ট দিক নির্দেশনা আছে। ভ্যালুয়েশনে বলা হচ্ছে ট্রানজ্যাকশন ভ্যালু, অর্থাৎ আমদানিকারক রপ্তানিকারকের মধ্যে কোনো সম্পর্ক ছাড়া যে মূল্যে কেনাবেচা হবে, রপ্তানি হবে, সেটাই হবে ভ্যালু। যদি এটা হলো এটা হলো ট্রানজ্যাকশন ভ্যালু, বিনিময় মূল্য। ট্রানজ্যাকশন ভ্যালু যদি আমি না পাই, তাহলে গ্যাট ভ্যালুয়েশনে আমাকে বলে দেওয়া হয়েছে যে তুমি আইডেন্টিক্যাল গুডস মেথডে যাবা। আইডেন্টিক্যাল গুডস মেথড কি? যে 90 দিনের মধ্যে একই দেশ থেকে, একই এক্সপোর্টারের কাছ থেকে একই পরিমাণ পণ্য কেউ এনেছে এবং তার এবং সেটা যদি 1000 টাকা হয়, আমার অফিসারের কিছু করার নাই। 90 দিনের মধ্যে যদি 1000 টাকা হয়, গ্যাট ভ্যালুয়েশনে আমার 1000 টাকায় যদি কিনা যদি আমি বলি আপনাকে গ্যাট ভ্যালুয়েশন বলছে 3 মাসের মধ্যে, বুঝতে হবে আগে, শুনতে হবে আমাকে, 3 মাসের মধ্যে সর্বনিম্ন ভ্যালু। এখন 3 মাসের মধ্যে যদি সর্বনিম্ন ভ্যালু তার কাছে 1000 হয়, তাহলে অ্যাসেসমেন্ট কিন্তু 1000ই হবে। যদি 500 হয়, তাহলে সে 1000-এ করতে পারবে না। ওই 3 মাসের মধ্যে সর্বনিম্ন ভ্যালু, এটাই বলা হয়েছে। তো এটা এখন এটা দেখতে হবে যে ওই 500 টাকা যেটা করলো, ওই 3 মাসের মধ্যে 500 টাকা ছিল কিনা। যদি 500 টাকা থাকে, তাহলে অফিসারে ওই 500 টাকায় করতে হতো। যদি তার কাছে 3 মাসের এখন আরেকটা আমি একটু শেষ করি। আরেকটা উনি বললেন যে 250%, 200% জরিমানা যদি কোড ভুল হয়। এটা উনি নিজে আবার বলেছেন, যদি ইচ্ছাকৃত হয় বা যদি সে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য হয়, তাহলে জরিমানা যা আছে অফিসারকে তা করতে হবে। কিন্তু যদি এটা ইচ্ছাকৃত না হয় বা এটা আমি জানি না এটা উনি কোন প্রেক্ষিতে এটা কি নরমালি এটা হচ্ছে এটা আসলে সেই ইয়ে করা খুব মুশকিল। যে এইচএস কোডে, ওইচএস কোডে আপনার বলে দেওয়া আছে যে এইচএস কোড সুনির্দিষ্ট থাকার সত্ত্বেও আপনি এইচএস কোড ভুল দিচ্ছেন। আপনাকে বলে দেওয়া আছে যে আপনি যদি না জানেন তাহলে আপনি এনবিআর এর কাছে অ্যাপ্লাই করেন, কিন্তু এইটার সংখ্যা কিন্তু খুব কম। এ পর্যন্ত আমরা হয়তো অ্যাটবেস্ট 35 পেয়েছি, আবেদন পেয়েছি যে এই রুলিং নেওয়ার জন্য। এনবিআর কখনো বলবে না যে তুমি জোর করে রাজস্ব আদায় করো, কারণ আপনি জানেন যে ইনিশিয়ালি এই রাজস্ব আদায়ের সিস্টেম কিন্তু আজ থেকে না, খ্রিস্টপূর্বে 3000 বছর আগে থেকে। এবং তখনও যে সিস্টেমে রাজস্ব আদায় করা হতো হয়তো মডিফিকেশন হয়েছে, ট্রেন্ড ফ্রেন্ডলি হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু কখনো কোন সরকার মানে এই সরকারের জোর করে রাজস্ব সরকার বলতে আমি বলি আপনাকে, সরকার আমি বলি যে জোর করে রাজস্ব আদায় করার জন্য কেউ বলে না এখানে। এখন এনবিআর যেভাবে করছে সেটা হচ্ছে ফুলি অটোমেটেড। আমাদের রেভিনিউ কনফারেন্সে আমরা কমিশনারদেরকে বলে দিয়েছি, আমাদের কাছেও এসছে এরকম 2-1টা বিচ্ছিন্ন ঘটনা আসে, কিন্তু সেটা নিয়ে আমরা আজকে এখানে এত আলোচনা করে কোনো কিছু করতে পারবো না। আমার মনে হয় যে আমি একটা বলি যে ভ্যালুর ব্যাপারে আমাদের এসআইগুলোর সিস্টেমে সব জায়গার ভ্যালু আছে, সুতরাং এটা সিস্টেমেই দেখতে পারে এখন। সুতরাং এখানে অতটা সমস্যা হওয়ার কথা না। আরেকটা হলো যে উনি বললেন যে এই মানে ইয়ে করার জন্য, অ্যাডভান্স রুলিং এর জন্য এনবিআর এ যেতে পারে না। এটা যদি উনি বলেন সেটাকে আমরা মেনে নিতে পারি। আপনি এরকম বলে দেন না, আপনারা ইম্পোর্টারদের বলে দেন না, অবশ্যই বলে দেন না যে আপনার মাধ্যমেই যাক দরকার হলে আপনার এফবিসিএস এর মাধ্যমে যাক। আপিলটা করবে কোথায় সেটা? না না, আপিল তো আপনি তো ওনাদের এখানে করবে। এত কথা বলছেন, আপনি তো আমাদের কাছে আমাদের সাথে আপনার লোককে পাঠাতে পারেন, আপনি ইয়ে করতে পারেন, আমরা বসে আলাপ করতে পারি। এটা বিচ্ছিন্ন ঘটনা এখানে আলাপ করে জাতীয় রাজস্ব বোর্ড এখন ট্রেড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চলছে, তার সমস্ত কিছু অটোমেশনের চেষ্টা করছে। আমরা মাইন্ডসেট পরিবর্তনের কথা বলছি, আমরা বলছি আমরা বদলে যাব, বদলে দেব,
সেখানে যদি এই মেসেজ যায় তাহলে আমরা যে মানসিকতা পরিবর্তন করছি জসিম ভাই, সেটার কি হবে? আমি বলছি শোনেন, আমি বলছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইজ অফ ডুইংটা আরো বাড়ানোর দরকার, মেন্টালিটি চেঞ্জ করা দরকার, এবং ডিজিটালি এটা আরো ডিজিটাল দরকার। আরেকটা দরকার, সবচেয়ে বড় জিনিস আপনি শুনেন, ওই যে আপনি যেটা বলছিলেন যে ন্যাশনাল সিঙ্গেল আপনি $60 বিলিয়ন ইকোনমির দিয়ে যে সাইজের এনবিআর দরকার, আপনি 1 ট্রিলিয়নকে সেই সাইজের এনবিআর দেওয়া হবে না। না, এটা আরো অনেক ইয়ে হবে। আপনাকে তো এই জায়গায় শোনেন, আপনাকে পলিসি এবং আপনাকে পলিসি উইং এবং আপনাকে এই এক্সিকিউশন আলাদা করতেই হবে। এটা আলাদা আছে। জি, কোথায় আছে? আপনি আইন করতে যান, আপনি ইমপ্লিমেন্ট করতে যারা আইন করে তারা ইমপ্লিমেন্টেশন করেন, যারা আইন করে তারা আরেকটা প্রসঙ্গে যাচ্ছি আমি একটু, এটা সম্পূর্ণ আলাদা আছে। আচ্ছা, আরেকটা জিনিস যাচ্ছি যে আরেকটা দিন, হ্যাঁ, আমি একটু এই মানে মানি লন্ডারিং নিয়ে অনেক আলোচনা হয়, এবং আমাদের যে ধরেন এই যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং বলে যে টাকা তো ধরেন এই যে আমরা বলি যে বিদেশে কানাডায় বাড়ি কিনছে, এটা তো কেউ ব্রিফকেসে করে ডলার নিয়ে যায়নি, কোনো না কোনোভাবে তো গেছে। সেক্ষেত্রে কি আপনাদের এই কাস্টমসের বা এই এনবিআর এর কোনো মানে এখানে আপনাদের আটকানোর, ধরার বা ইয়ে করার মানে টাকা পাচার প্রতিরোধে আপনাদের? মানি লন্ডারিং তো নানাভাবে হতে পারে। মানি লন্ডারিং এর প্রায় 75% হয় ট্রেড বেসড মানি লন্ডারিং, যেটা আপনার ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। এবং এই ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং রোধ করা কিন্তু কাস্টমসের কাজ। এবং যেটা একটু আগে উনি বললেন যে $500, $1000 এইসব বিষয়গুলো থাকে। তো এরকম অনেক মামলা আছে, অনেকগুলো অভিযোগ আছে, সেগুলো আমরা দেখছি। এবং এখন আমাদের শুল্ক গোয়েন্দা তাদের মানি লন্ডারিং তদন্ত করার এখতিয়ার আছে। তো এই মানি লন্ডারিং ক্ষেত্রে কাস্টমসের ব্যাপক ভূমিকা আছে। বাংলাদেশ ব্যাংকের সাথে এবং অন্যান্য সংস্থার সাথে কাস্টমস কিন্তু ওতপ্রোতভাবে কাজ করছে। এবং এক্ষেত্রে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট একটা করা হয়েছে, এবং আমাদের শুল্ক গোয়েন্দা ইউনিট আছে, এবং আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে সমস্ত গোয়েন্দা ইউনিট আছে সেগুলোর মাধ্যমে আমরা যে সমস্ত তথ্য পাই সেই তথ্যের ভিত্তিতে এটা কাস্টমস ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবং এগুলোর ক্ষেত্রে মানি লন্ডারিং যাতে ট্রেড বেসড মানি লন্ডারিং যাতে না হতে পারে সেই বিষয়টা। কারণ আমার ধারণা যে মূল মানি লন্ডারিংটা কিন্তু ট্রেড বেসড হয়, কারণ 75% বড় অংশ এখান দিয়ে সুযোগ, কারণ কেউ তো আর ব্রিফকেসে করে ডলার, সেই জন্য আপনার যেটা বললেন সেই জন্য আসলে অটোমেশনটা দরকার। সেই জন্য ইনফরমেশন, আরেকটা জিনিস এখানে যে চোরাচালানের ঠেকানোর ক্ষেত্রেও তো আপনাদের একটা বড় চোরাচালানের জন্য তো কাস্টমসের মানে অর্থনীতিতে একটা বড় ক্ষতি হয় চোরাচালানের মাধ্যমে। আপনার এই দেশের সিকিউরিটি এনশিওর করা, তারপরে চোরাচালান নিরোধ করা, চোরাচালান যেমন মাদক ইয়ে করা অথরাইজড রুটে। আমরা কিন্তু এখন আর ওই সীমান্ত ওইভাবে দেখতে পাই না, কারণ সীমান্ত এখন বিজিবি আছে, কোস্টগার্ড আছে, তারা দেখে। তারপরে আমাদেরও দায়িত্ব আছে। কিন্তু আমরা যেটা করি যে অথরাইজড রুটে, বিজিবি তো হলো সিকিউরিটি এনশিওর করে, আপনারা তো অর্থনীতিকে নিরাপত্তা দিবেন। হ্যাঁ, না, তারাও কাস্টমস অ্যাক্টে চোরাচালানটা দেখে, এই বিজিবি এবং কোস্টগার্ডও দেখে। এবং সীমান্তে আপনার টাস্কফোর্স আছে, টাস্কফোর্সের মাধ্যমে এটা হয়। আসলে হয়েছে কি, উনি হয়তো একটু ভুল মনে করতেছে। আমি মনে করি যে আমাদের ধরেন এখনকার ইয়াং যে মানে অফিসাররা, তারা এখনকার আপনার অনেক স্মার্ট অফিসাররা কিন্তু এখানে আসছে। এবং কাস্টমসের অফকোর্স আমাদের যে বিজনেসের ভলিউমটা যে বাড়ছে, অবশ্যই তাদের কন্ট্রিবিউশন এখানে আছে। আমার কাছে মনে হয় যেটা যে ইনভেস্টমেন্ট সরকারের করা উচিত এখানে। যেখানে আমার রেভিনিউ, যেখানে আমার চোরাচালানি, যেখানে আমার ভিত্তিটা, এখানে ইনভেস্টমেন্ট করতে অসুবিধা কোথায়? আমি মনে করি সরকারের এই জায়গায় ফাইন্যান্স মিনিস্ট্রির এনবিআর উপর ইনভেস্টমেন্টটা বাড়ানো দরকার, ডিজিটালাইজেশনটা করা দরকার বেশি বেশি। এবং এখানে যত বেশি তাদেরকে মানে স্ট্রেনথেন করা যাবে তত বেশি কিন্তু রেভিনিউর সাইডে বেটার, আমাদের জন্য বেটার, কারণ সার্ভিসটাও পাবে। কারণ এখন একজনের 10 জনের কাজ যদি 2 জনে করতে যায় তাহলে কিন্তু তার একটা আপনার পরিমাণ বাড়বে, লোক বাড়বে। আমাদের আপনি যখন বন্ড কমিশনারটা যাবেন, আমাদের কাস্টম হাউসগুলিতে যাবেন, অমানবিক আমার কাছে মনে হয় এত পরিশ্রম তারা করে, মানে অফিসাররা অনেক এত বেশি প্রেসার তাদের উপরে থাকে। আমি মনে করি যে এই জায়গায় আমাদের তাদেরকে এই জায়গায় স্ট্রেনথেন করা খুবই দরকার। প্রয়োজনে ওনাদের ডিজিটালাইজেশন, এফিশিয়েন্সি বাড়ানো এবং লোক বাড়ানো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসলে তাই। এবং এটা যে করছে না তা না, করছে। কারণ এখন আমরা আরো স্পিডে হওয়ার, যেমন আমরা কিছুদিন আগে আমাদের তো এমনি ধরেন 10টা কন্টেইনার স্ক্যানার আছে, আমরা ইতিমধ্যে কিন্তু আরো 6টা স্ক্যানার মেশিন, কন্টেইনার স্ক্যানার মেশিনের
কার্যাদেশ দিয়েছি। তারপরে তো আমাদের এইভাবে আমাদের অবকাঠামোগুলি, হ্যাঁ, ঢাকা এয়ারপোর্ট, অবকাঠামোগুলো আপনি আমাদের ঢাকা এয়ারপোর্ট দেখেন, যেমন ঢাকা এয়ারপোর্টে যেভাবে গুডস ছড়ায় আমাদের ছিটায় যেভাবে পড়ে আছে, এইটা কিন্তু আমি আসতাম, এই যে এয়ারপোর্টে কিন্তু যারা এই যে প্রবাসী এবং শ্রমিকরা এগুলো আছে, আমাদের আরো কাজ করার সুযোগ আছে এবং এয়ারপোর্টে আমাদের কিন্তু একটা হয়রানি কিন্তু হয় কাস্টমসে, এইটার ব্যাপারে একটু কোথায়? মানে মানে বিমানবন্দরে সাধারণ যেটা বলছিলাম যে কাস্টমসের সাথে সাধারণ মানুষের সম্পর্ক কম, কিন্তু যেইটুকু সম্পর্ক আছে সেখানে কিন্তু আমি অনেক কিন্তু অভিযোগ এখানে আছে। একটু দ্বিমত এখন তো- করব, কারণ এখন তো- বিমানবন্দরে এখন তো বিমানবন্দরে কাস্টম থাকেই না। বিমানবন্দরে এখন ব্যাগেজ রুল অনেক এত লিখতে। সহজ যে ওইখানে কোনো এনার হয়রানির প্রবেশ। সুযোগ আচ্ছা, নেই। আচ্ছা, অনেকেই আচ্ছা, আমাদের কাছে বলে, এই কিন্তু immigration আমরা license। পুলিশ কিছুই বলে দিতে হবে না এয়ারপোর্টে, কারণ এখন ওখানে অনেকগুলো fixed করা সংস্থা আছে। কাজ করে, 100% সিসিটিভি ক্যামেরায় ইয়ে করা, এবং ওখানে পরিবেশ এখন ভালো, আগের মানে চেয়ে কাস্টমসের অনেক ভালো, অনেক ভালো। কাস্টমস পরিবেশ এই অনেক যাই হোক, ভালো। মানে জসিম ভাই সাক্ষী জি, দিয়েছে, কারণ thank you, জসিম ওনারা ভাই। যেহেতু রেগুলার। তবে জসিম ভাইয়ের যে পরামর্শটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে আপনার ভ্যাট বলেন, ইনকাম ট্যাক্স বলেন, কাস্টমস বলেন, বাংলাদেশের এই যে অর্থনীতি, পদ্মা সেতু বানাই ফেলবো, টাকাটা আসবে কোত্থেকে? আপনাদের কাছ থেকে। তো সেইখানে আপনি আরো বেশি ইনভেস্ট করবেন, আমরা আরো বেশি রিটার্ন পাবো। সেখানে অবকাঠামো, জনসংখ্যা সব মিলে যদি আমরা করি, হিউম্যান তাহলে রিসোর্স দরকার, কোয়ালিটি। সেটাই। আমরা একদম শেষ দিকে আপনার যদি আর কোনো কিছু যুক্ত করার থাকে, যে সব না, মিলে। আমাদের যুক্ত করার এতটুকু যে আজকে এই আন্তর্জাতিক উনি বলুন। কাস্টমস দিবসে, হ্যাঁ। আন্তর্জাতিক কাস্টমস দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের একটি সুখবর দিচ্ছি যে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের জন্য একটি অত্যাধুনিক রাজস্ব ভবন করেছে আগারগাঁওয়ে। আগারগাঁও, আমরা আগামী 4 তারিখে সেখানে উদ্বোধন হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন, এবং 4 এবং 5 তারিখ রাজস্ব সম্মেলন হবে, কনফারেন্স হবে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, তাহলে এবং সামনে আপনাদের ব্যস্ত সময় কাটবে। এবং এই ভবনটি অত্যন্ত আধুনিক এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং সিকিউরড, এবং অনেক বিভিন্ন রকমের সুবিধা সেখানে আছে, এবং আমাদের স্টেক হোল্ডারদের জন্য এবং সবার জন্য। তো সেই আবারও আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং জসিম ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে আসলে জি। আসলে কিছু বক্তব্য না আসলে কিন্তু না, কিছু talk show অভিযোগ জমে না, না, এবং না, actually, জি। না, 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 আমি নিশ্চয়ই actually ওনার negative, অনেক- আমি অনেক negative কথা ধরনের বলি ইয়ে না। তো থাকে, আমি ওনার। নেগেটিভ কথা বলি না কখনো, আমি না, উনি always আপনাদের positive পক্ষেই বলি। জসিম ভাইকে বলছেন অনেক আমি আগে অলওয়েজ দেখেছি, নেগেটিভ, আমি পজিটিভ। আমি চাই যে আমরা যেটা চাই যে আমরা ইজ অফ ডুইং বিজনেস থাকবে, বিজনেস বাড়বে, ওইটাই, এখন- আমাদের মানে আমরা তো স্মার্ট বাংলাদেশে যাচ্ছি, আমরা Exactly. ডিজিটালের সুযোগগুলি, সেটার সাথে কিন্তু ডিজিটাল যেতে হলে বাংলাদেশ, NBR কে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী ডিজিটাল করলো, আমরা সুযোগগুলি কেন আমাদের রেভিনিউ সাইডে আমি সবচেয়ে বেশি হ্যাঁ, নিতে পারি। সবচেয়ে একদম তাই। আমরা কিন্তু আর এই যে স্মার্ট অফিস যেটি হচ্ছে আমাদের, মানে রেভিনিউ NBR ভবন, এনবিআর ভবন যেটি রেভিনিউ, শুধু ইনফ্রাস্ট্রাকচার করলে হবে না, সাথে সাথে আমাদেরকে ওইটার সাথে যে সকল মানে ডিজিটাল আপনার সার্ভিসগুলি সেগুলো সেগুলো আমি কিন্তু ঠিক এই কথাটাই বলতে সেগুলি চাচ্ছিলাম যে ensure এই করতে হবে। বিল্ডিং একটা উন্নয়নের প্রতীক, এই বিল্ডিং আমাদের মাইন্ডসেট পরিবর্তন করবে, প্রতীক। এবং এবং দেশ এটা বদলাইতে আমরা হলে বিশেষ করে আমার আধুনিক আধুনিক হবে, এনবিআর এবং লাগবে। সমস্ত আধুনিক ব্যবস্থা সেখানে থাকবে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি জসিমউদ্দিন সাহেব বলছিলেন যে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ, এবং আমাদের অনেকগুলো টার্গেট আছে সামনে, 2041-এ কোথায় যাব, 2030-এ কোথায় যাব, এবং যেখানে যেতে চাই সেখানে যেতে হলে একটা আধুনিক এবং দক্ষ এনবিআর দরকার। কারণ আমাদের যে টাকাটা জোগাড় করবেন তারা ভ্যাট থেকে, ইনকাম ট্যাক্স থেকে বা কাস্টমস থেকে, সেটা ওনারা যত ভালোভাবে দক্ষভাবে আদায় করতে পারবেন ব্যবসায়ীদের কাছ থেকে, এবং সেটা ন্যায্যভাবে, ততই দেশের উন্নয়ন হবে। ফলে আমাদের যেই সুখবরটা দিলেন জনাব মান্নান শিকদার, যে আগামী 4 তারিখ একটা আধুনিক এনবিআর ভবন উদ্বোধন হতে যাচ্ছে, আমরা মনে করি এই আধুনিক ভবনের মাধ্যমে এনবিআরও বদলে যাবে এবং দেশ এগিয়ে যাবে। ভালো থাকবেন।